আমার চ্যানেলে স্বাগত। তো কিছু প্রবলেমের জন্য আমি বেশ কয়েকদিন বলা ভুল হবে, অনেকটা সময় আমি আমার চ্যানেলে ভিডিও পোস্ট করতে পারিনি, তার জন্য সরি। আর আজকের পর থেকে আমি রেগুলারলি ভিডিও দেব, এটুকু কথা দিচ্ছি। বেশ, চলো। তো আজকে আমাদের ভিডিও হচ্ছে মাইক্রোটিবিউলস অ্যান্ড অ্যানাফেজ, ঠিক আছে? এই ভিডিওটা শুরুর আগে আমি জাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে আমার এই ভিডিওটা টোটালি ডেডিকেটেড টু আমার এক দাদা, যার নাম বিশ্বনাথ বরাট, যে কিনা আমার ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড। তো আজকের ভিডিওটা টোটালি ডেডিকেটেড টু বিশ্বনাথ দা। বেশ, চলো শুরু করি আজকে আমাদের ক্লাস। দেখো, তাহলে আজকে আমাদের যে পার্টিকুলার টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মাইক্রোটিবিউলস অ্যান্ড অ্যানাফেজ। অর্থাৎ অ্যানাফেজের দরুন মাইক্রোটিবিউলসের মধ্যে কি কি ঘটনা ঘটে, তাই না? সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা দেখে নেব যে ওভারঅল এম ফেজ, যেটাকে আমরা মাইটোটিক ফেজ বলি, যেখানে কিনা বেসিক্যালি ক্রোমোজোমের সেপারেশন হয়, সেই পার্টিকুলার জায়গাটা জাস্ট আমরা একটা ছোট্ট ধারণা নিয়ে নিই। এটা আমরা জানি, আগে পড়েওছি, যে এম ফেজে টোটালি 4টে স্টেজ থাকে। একটা হচ্ছে প্রোফেজ, অ্যানাফেজ, এই প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। মনে রাখার জন্য আমি বলেছিলাম পিম্যাক, এটা মনে রাখবে। কি হচ্ছে প্রোফেজে আমরা দেখেছি যে ক্রোমোজোম ডায়াড ফর্মে থাকে। মেটাফেজে গিয়েও আমরা দেখেছি ক্রোমোজোম ডায়াড ফর্মে থাকে এবং সেটা মেটাফেজিক প্লেট বরাবর বা কোষের যে ইকুইটোরিয়াল রিজনটা আছে, নিরক্ষীয় অঞ্চল যেটা আছে, সেই অঞ্চল বরাবর ক্রোমোজোমগুলো সজ্জিত হয় বেম তন্তু বা স্পিন্ডল ফাইবারের দ্বারা। আর অ্যানাফেজে গিয়ে কি হয়, এই ডায়াডটা সেন্ট্রোমিয়ার ডিভিশন ঘটে এবং দুটো ক্রোমাটিড দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং দুটো ক্রোমাটিড আস্তে 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 দুটো পোলের দিকে মুভ করতে শুরু করে। এই মুভমেন্টটাকে আমরা বলি অ্যানাফেজিক মুভমেন্ট, তাই না? এই মুভমেন্টটাকে আমরা বলি অ্যানাফেজিক মুভমেন্ট। ওকে, তো আজকে আমাদের আলোচনার বিষয় কিন্তু এটাই, যে অ্যানাফেজিক মুভমেন্ট যেটা হয়, এই অ্যানাফেজিক মুভমেন্টের দরুন মাইক্রোটিবিউলের কি কি ঘটনা ঘটে। এবং আমরা জানি বেশ কিছু মোটর প্রোটিন আছে, যারা কিনা এই অ্যানাফেজিক মুভমেন্টটাকে ঘটাতে সাহায্য করে। তো আজকে বেসিক্যালি আমাদের টোটাল ফোকাস থাকবে এই অ্যানাফেজিক মুভমেন্টের দরুন মোটর প্রোটিন এবং যে মাইক্রোটিবিউলস বা স্পিন্ডল ফাইবার, তাদের কি ভূমিকা। ওকে, তো সবার আগে আমরা যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে মাইক্রোটিবিউল জিনিসটা কি, সেটা কিভাবে সৃষ্টি হচ্ছে। এইটা হচ্ছে আজকে আমাদের প্রথম ধাপ। দেখো, আমরা ধাপে ধাপে আলোচনা করব, কোনো জটিলতায় যাব না, যতটা সম্ভব সহজভাবে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করব। দেখো, মাইক্রোটিবিউলস বা সেল ডিভিশনের ক্ষেত্রে আমরা এটাকে বলছি স্পিন্ডল ফাইবার, তাই না? বেশ, দেখো, তো মাইক্রোটিবিউল কিভাবে সৃষ্টি হচ্ছে এটা বোঝার আগে আমাকে একটা পার্টিকুলার সেন্টার সম্বন্ধে নিয়ে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে এমটিওসি, তাই না? যেটাকে আমরা বলি মাইক্রোটিবিউল অর্গানাইজিং সেন্টার, তাই না? মাইক্রোটিবিউল অর্গানাইজিং সেন্টার মানে কি? মানে হচ্ছে যে মাইক্রোটিবিউল যেগুলো আছে সেই মাইক্রোটিবিউল গুলো পার্টিকুলার যে পয়েন্ট থেকে ইমার্জ করছে। ইমার্জ মানে হচ্ছে যে পার্টিকুলার পয়েন্ট থেকে মাইক্রোটিবিউল গুলো বেরিয়ে আসছে, সেই পার্টিকুলার পয়েন্টটাকে আমরা বলি এমটিওসি বা মাইক্রোটিবিউল অর্গানাইজিং সেন্টার। ওকে, তার মানে আমরা যেহেতু এখানে অ্যানিমাল সেল নিয়ে আলোচনা করছি, আমরা বেসিক্যালি কিন্তু এখানে অ্যানাফেজিক মুভমেন্ট যেটা করব সেটা বেসিক্যালি অ্যানিমাল সেলকে মাথায় রেখেই করব। তাই অ্যানিমাল সেলের ক্ষেত্রে এই এমটিওসিটাকে আমরা কি নামে চিনি? এই এমটিওসিটাকে আমরা সেন্ট্রোজোম নামে চিনি। আমরা বেসিক্যালি এটাকে সেন্ট্রোজোম নামে চিনি, তাই না? সেন্ট্রোজোম কি জিনিস তোমরা সবাই জানো, যে এটা হচ্ছে একটা পর্দাবিহীন একটা কোষীয় অঙ্গাণু, যেখান থেকে স্পিন্ডল ফাইবার বা বেম তন্তু গঠিত হয়, তাই না? মাইক্রোটিবিউলকে আমরা কোষ বিভাজনের ক্ষেত্রে স্পিন্ডল ফাইবার বা বেম তন্তু নামে চিনি। ওকে, তো এই সেন্ট্রোজোম থেকে যেহেতু মাইক্রোটিবিউল গুলো ইমার্জ করছে, অর্থাৎ বেরিয়ে আসছে, তার জন্য আমরা অ্যানিমাল সেলের ক্ষেত্রে সেন্ট্রোজোমকে বলবো এমটিওসি বা মাইক্রোটিবিউল অর্গানাইজিং সেন্টার। ওকে, এমটিওসি আমরা জেনে নিলাম। এইবারে আমরা যেটা জানবো, এই যে মাইক্রোটিবিউল বা স্পিন্ডল ফাইবার কি করে তৈরি হচ্ছে। দেখো, প্রথমে
যখন মাইক্রোটিবিউল ফরমেশনের কথা আমি বলছি, আমি কিছু প্রোটিনের নাম বলবো, কিছু প্রোটিনের নাম বলবো, যে প্রোটিনগুলো হচ্ছে বেসিক্যালি দু রকমের এখানে আমরা পড়বো। একটা হচ্ছে আলফা টিবিউলিন, আর একটা হচ্ছে বিটা টিবিউলিন। ঠিক আছে, এছাড়াও গামা টিবিউলিন হয়, কিন্তু ওগুলো নিয়ে আমরা আলোচনা করব না, কারণ এখন আমাদের টোটাল ফোকাস কিন্তু হচ্ছে মাইক্রোটিবিউল ফরমেশন। দেখো, তার মানে কিছু প্রোটিন আছে, যে প্রোটিনগুলোকে আমরা বললাম আলফা টিবিউলিন এবং বিটা টিবিউলিন। ওকে, সাপোজ আলফা টিবিউলিনকে আমি লাল এই গোল দিয়ে দেখাচ্ছি, আর বিটা টিবিউলিনকে আমি নীল গোলটা দিয়ে দেখাচ্ছি। ওকে, এইবারে ঘটনাটা কি হয়, এই আলফা এবং বিটা টিবিউলিন পরপর পরপর এইভাবে, মানে একটা আলফা একটা বিটা, একটা আলফা একটা বিটা, এইভাবে পরপর পরপর সজ্জিত হয়ে দেখতে পাচ্ছ একটা চেন লাইক ফরমেশন সৃষ্টি হচ্ছে, তাই না? একটা চেন লাইক ফরমেশন সৃষ্টি হচ্ছে, একটা আলফা একটা বিটা, একটা আলফা একটা বিটা, এইভাবে পরপর পরপর সজ্জিত হয়ে আলফা এবং বিটা টিবিউলিন মিলে একটা চেন লাইক স্ট্রাকচার তৈরি করছে, যে স্ট্রাকচারটাকে আমরা বলছি প্রোটোফিলামেন্ট, যেটাকে আমরা বলছি প্রোটোফিলামেন্ট। ওকে, তাহলে প্রোটোফিলামেন্ট কি জিনিস আমরা কিন্তু দেখতে পেয়ে গেলাম, তাই না? যে আলফা এবং বিটা টিবিউলিন পরপর পরপর সজ্জিত হয়ে দেখা যাচ্ছে একটা চেন লাইক স্ট্রাকচার তৈরি করছে, যে স্ট্রাকচারটাকে আমরা বলছি প্রোটোফিলামেন্ট। ওকে, এখানে আর একটা প্রশ্ন আসতে পারে, আলফা বিটা টিবিউলিন ডাইমার কি জিনিস? দেখো, এখানে যদি আমরা এইটাকে দেখে নিই, যেখানে একটা আলফা এবং বিটা টিবিউলিন মিলে একটা স্ট্রাকচার তৈরি করেছে, এই স্ট্রাকচারটাকে, অর্থাৎ একটা আলফা এবং একটা বিটা, একটা আলফা এবং একটা বিটা মিলে, টিবিউলিন প্রোটিন মিলে যে স্ট্রাকচারটা তৈরি করছে, এটাকে বলা হয় আলফা বিটা টিবিউলিন ডাইমার। এটাকে বলা হয় আলফা বিটা টিবিউলিন ডাইমার। তার মানে এখানে অনেক কটা ডাইমার, আলফা বিটা টিবিউলিন ডাইমার মিলে কিন্তু প্রোটোফিলামেন্টটাকে তৈরি করছে। তাহলে এটাও আমরা বলতে পারি যে বিল্ডিং স্ট্রাকচার অফ, বিল্ডিং ইউনিট অফ বা স্ট্রাকচারাল ইউনিট অফ প্রোটোফিলামেন্ট যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে অবশ্যই কিন্তু হবে আলফা বিটা টিবিউলিন ডাইমার। বোঝা গেল? তাহলে প্রোটোফিলামেন্ট কি জিনিস, আলফা বিটা টিবিউলিন ডাইমার কি জিনিস আমার বোঝা হয়ে গেল। এইবারে আমি কি করব, এইবারে জাস্ট বোঝানোর জন্য বলছি, একটা এরকম পেপারের উপরে আমি 13টা প্রোটোফিলামেন্টকে এইভাবে একটা পেপারের উপরে সাজিয়ে দিলাম। এইভাবে 13টা প্রোটোফিলামেন্টকে আমি একটা পেপারের উপরে এইভাবে সাজিয়ে দিলাম, এবং সাজানোর পরে কি করলাম, এই পেপারটাকে আমি রোল করে দিলাম, এইভাবে আমি রোল করে দিলাম। তাহলে একটা সিলিন্ডার লাইক স্ট্রাকচার তৈরি হয়ে গেল, এবং এই সিলিন্ডার লাইক স্ট্রাকচারটা কটা প্রোটোফিলামেন্ট দিয়ে তৈরি? 13টা, তাই না? তাহলে দেখো, এইভাবে 13টা প্রোটোফিলামেন্ট গোল, অর্থাৎ একটা স্ফেরিক্যাল অর্ডারে মানে সেজে গিয়ে একটা সিলিন্ডার লাইক স্ট্রাকচার তৈরি করছে, তাই না? এইভাবে গোল হয়ে 13টা প্রোটোফিলামেন্ট সজ্জিত হয়ে একটা সিলিন্ডার লাইক স্ট্রাকচার তৈরি করছে। এই সিলিন্ডার লাইক স্ট্রাকচারটাকেই আমরা তখন বলি মাইক্রোটিবিউল, বা এক্ষেত্রে আমরা বলবো স্পিন্ডল ফাইবার। তাহলে বোঝা গেল? দেখো, এখানে কিন্তু আমাদের একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম, যে কটা প্রোটোফিলামেন্ট মিলে একটা মাইক্রোটিবিউল গঠন করে। চোখ বন্ধ করে উত্তর হবে 13টা। ঠিক আছে, 13টা প্রোটোফিলামেন্ট ওই রকম গোল ভাবে সজ্জিত হয়ে একটা সিলিন্ডার লাইক স্ট্রাকচার তৈরি করছে। পেপারটা মনে রাখবে, তাহলেই হবে। পেপারটা মনে রাখবে, তাহলেই হবে। তাহলে গোল ভাবে সজ্জিত হয়ে একটা সিলিন্ডার লাইক স্ট্রাকচার তৈরি করছে, যে স্ট্রাকচারটাকে আমরা তখন বলছি মাইক্রোটিবিউল, বা সেল ডিভিশনের ক্ষেত্রে আমরা এটাকেই বলবো স্পিন্ডল ফাইবার। ওকে, তাহলে এইটা হচ্ছে একটা মাইক্রোটিবিউল কিভাবে সৃষ্টি হচ্ছে, তাই না? এইবারে মাইক্রোটিবিউল কি করে ফর্ম করছে আমরা সেটা জানলাম। এইবারে আমরা যে পার্টিকুলার জিনিসটা নিয়ে জানবো, বা নেক্সট আমাদের যে ধাপটা হবে, সেটা হচ্ছে এসএমসি। এসএমসি অর্থাৎ স্ট্রাকচারাল মেইনটেনেন্স অফ ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে আমরা যেটা প্রথমে পাবো এবারে, সেটা হচ্ছে এসএমসি অর্থাৎ স্ট্রাকচারাল মেইনটেনেন্স অফ ক্রোমোজোম। ওকে, এইখানে আমরা
কি জিনিস আগে একটু বুঝে নি, এসএমসি জিনিসটা কি। এসএমসি ইজ লাইক মলিকিউলার গ্লু, একটা আঠা, যেই আঠাগুলো আমাকে সাহায্য করবে ক্রোমোজোমটাকে আরো বেশি কনডেন্স করতে, তাই না? আমরা জানি যে ক্রোমোজোম কি জিনিস, ক্রোমোজোম কিছুই না, যে আমাদের ক্রোমাটিন ফাইবার যেগুলো থাকে সেই ক্রোমাটিন ফাইবারগুলো আরো কনডেন্স হয়, তাই না? আরো বেশি কনডেন্স হয়। তাহলে এই যে ক্রোমাটিন ফাইবারকে আরো কনডেন্স করছে, এই কনডেনসেশনে সাহায্য করবে অবশ্যই একটা গ্লু, যে গ্লুটাকে আমরা তখন বলবো এসএমসি। ওকে, এইবারে এসএমসি বেসিক্যালি আমরা এক্ষেত্রে দু রকমের প্রোটিন আমরা পেয়ে থাকি, একটাকে আমরা বলি কনডেনসিন, একটাকে আমরা বলি কোহেসিন। ঠিক আছে, তাহলে এই দু ধরনের এসএমসি আমাদের এখন আলোচনার বিষয়, একটা হচ্ছে কনডেনসিন, একটা হচ্ছে কোহেসিন। দেখো কনডেনসিন নাম শুনে বুঝতে পারছো যে এটা ক্রোমোসোমকে আরো বেশি, বা ক্রোমাটিড বলাটা বেশি শ্রেয় হবে, যে ক্রোমাটিডকে আরো বেশি কনডেন্স করতে সাহায্য করছে, তাই না? দেখো আমরা জানি কি হয়, যে আফটার জি1 ফেজে আমরা যে ক্রোমোসোমের যে মোনাড স্ট্রাকচারটা পাই, সেই মোনাড স্ট্রাকচারটা জি1 ফেজে মোনাড স্ট্রাকচার যেটা থাকে, সেই মোনাড স্ট্রাকচারের ক্রোমাটিড গুলো কিন্তু অতটা কনডেন্স হয় না, একটু লুজলি অবস্থান করে। তারপরে যখন এস ফেজ হয়ে যাচ্ছে, এখন আমরা জানি যে ক্রোমাটিড যেটা ছিল, অর্থাৎ ক্রোমাটিডের ভিতরে ডিএনএ আছে, সেই ডিএনএটা ডুপ্লিকেশন হয়, তাই এস ফেজের পরে এটা ডায়াডে পরিণত হয়, কিন্তু তখনও ক্রোমাটিড গুলো কিন্তু কনডেন্স হয়নি। তাহলে এখন যখন জি2 ফেজের দিকে এগোচ্ছি, তখন কিন্তু আমরা দেখতে পাবো এই যে পার্টিকুলার ক্রোমাটিড গুলো, এগুলো আরো বেশি কনডেন্স হচ্ছে, তাই না? এগুলো আরো বেশি কনডেন্স হচ্ছে, আমরা আরো বেশি পেঁচিয়ে যাচ্ছে, সুপার কয়েলিং হচ্ছে। আমরা সলিনয়েডস মডেলে জানি কি হয়। তাহলে সেই পার্টিকুলার কনডেনসেশনের ধরুন তুমি দেখো একটা ক্রোমাটিডকে লক্ষ্য করো, তাহলে একটা ক্রোমাটিড এইভাবে কনডেন্স হচ্ছে। তাহলে এই কনডেনসেশনটাকে আরো অ্যাসিওর করার জন্য আমরা দেখব এখানে মানে একটা ক্রোমাটিডের উপরে আরো অনেক কিছু প্রোটিন এই পার্টিকুলার কয়েলিং গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য অবস্থান করছে, অর্থাৎ এই ক্রোমাটিড কনডেনসেশনে আরো হেল্প করছে। তাহলে এই পার্টিকুলার প্রোটিন গুলোকেই তখন বলা হচ্ছে কনডেনসিন। এগুলো একটা ক্রোমাটিডকে আরো বেশি কনডেন্স করতে সাহায্য করছে। তার মানে এই পার্টিকুলার ক্রোমাটিডের উপরে আমরা প্রচুর কনডেনসিন পাবো, এই ক্রোমাটিডের উপরে আমরা প্রচুর কনডেনসিন পাবো, এই ক্রোমাটিডের উপরে আমরা প্রচুর কনডেনসিন পাবো, তাই না? তাহলে এইভাবে একটা ক্রোমাটিডের উপরে বা একটা ক্রোমাটিডকে কনডেন্স করার জন্য যে প্রোটিনটা বা যে এসএমসিটা কাজ করছে এখানে, সেটাকেই আমরা বলছি কনডেনসিন। ওকে, এইবারে দেখো কনডেনসিন কি জিনিস আমি পেয়ে গেলাম। এইবারে আসছি কোহেসিন কি জিনিস। দেখো কোহেসিন, আমার কাছে কনডেনসিন কি করেছে, কনডেনসিন এইভাবে দুটো ক্রোমাটিডকে একদম কনডেন্স করে দিয়েছে, মোটা এবং একদম যতটা কম্প্যাক্ট করা যায়, তাহলে একদম কনডেন্স করে দিয়েছে ক্রোমাটিড গুলোকে। ওকে, তাহলে এই কাজটা কে করলো, তোমার কনডেনসিন। এইবারে যখন ডায়াড ফরমেশন এইভাবে কনডেন্স ক্রোমাটিড তৈরি হয়ে গেছে, তখন কিন্তু এই দুটো ক্রোমাটিডকে খুব কাছাকাছি রাখার জন্য এই দুটো ক্রোমাটিডের মাঝখানেও কিন্তু আমরা একটা এসএমসি প্রোটিন পাবো, যার নাম হচ্ছে তোমার কোহেসিন। ঠিক আছে, তাহলে কনডেনসিন কিন্তু একটা ক্রোমাটিডের উপরেই কাজ করছিল, কিন্তু কোহেসিন দুটো ক্রোমাটিডের মাঝখানে কাজ করছে, তাই না? তাহলে যদি কোহেসিনকে তোমরা দেখো, কোহেসিন কিন্তু দুটো কনডেন্স ক্রোমাটিডকে কাছাকাছি রাখতে সাহায্য করছে, তখন আমরা এই এসএমসিটাকে বলছি কোহেসিন। ওকে, এবার দেখো জি2 ফেজ যখন হয়, জি2 ফেজে দুটো ক্রোমাটিডের মাঝখানে কোহেসিনের পরিমাণটা সবথেকে বেশি থাকে। তারপর যখন এই মানে ক্রোমোজোমটা সেল সাইকেলে যত ফেজের দিকে এগোবে, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, আস্তে আস্তে কিন্তু দেখা যাবে এই যে কোহেসিনটা দুটোর মাঝখানে, এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, এবং
অ্যানাফেজে গিয়ে টোটাল কোহেসিনটা ডিসলভ হয়ে গিয়ে দুটো ক্রোমাটিড আলাদা হয়ে যাবে। দুটো ক্রোমাটিড কিন্তু তখন আলাদা হয়ে যাচ্ছে, তখন মাঝখানে কোহেসিনটা নেই, ফলে দুটো ক্রোমাটিড কিন্তু আর এক জায়গায় থাকছে না, তারা দূরে সরে যাচ্ছে, তাই না? তাহলে কিভাবে এই কোহেসিনটাও ডিসলভ হচ্ছে সেটাও কিন্তু অ্যানাফেজিক চলনকে বা অ্যানাফেজিক মুভমেন্টকে হেল্প করবে, সেটাও আমরা দেখব। ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমরা এখন যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে তোমার এসএমসি, যে দু রকমের এসএমসি, একটা কনডেন্সিং যেটা একটা ক্রোমাটিডকে, ডায়াডের একটা ক্রোমাটিডকে কনডেন্স করতে সাহায্য করছে, এরকম প্রচুর কনডেন্সিং থাকবে যেটা আলাদা আলাদা ক্রোমাটিডগুলোকে কনডেন্স করতে সাহায্য করবে, অর্থাৎ কনডেন্সিং একটা ক্রোমাটিডের উপরে কাজ করছে, কিন্তু কোহেসিন দুটো কনডেন্স ক্রোমাটিডকে কাছাকাছি রাখতে সাহায্য করছে, তাই না? তাই সেটাকে আমরা তখন বলছি কোহেসিন। ওকে, বোঝা গেল? তার মানে এই দুটো বেসিক্যালি ছিল এসএমসি, যেটাকে আমরা বলেছি মলিকিউলার গ্লু, আঠার মতোই তো কাজ করছে, দুটো ক্রোমাটিডকে কাছাকাছি রাখছে, মানে জুড়ে রাখছে, আঠার মতো কাজ। একটা লুজলি প্যাকড ক্রোমাটিডকে আরো কনডেন্স করছে, অবশ্যই একসাথে জুড়ে রাখবে তার জন্য। তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্লু নেচারটাকে আমরা এসএমসি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা ছিল বেসিক্যালি এসএমসি, যেটা আমাদের দরকার পড়বে, অর্থাৎ কনডেন্সিং এবং কোহেসিন। ওকে, এবারে নেক্সট আমাদের কি হয় দেখো, দেখে নিই। এইবারে আমরা যে পার্টিকুলার জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানাফেজ। দেখো, আমরা সবাই অ্যানাফেজ কি জিনিস জানি, তাই না? অ্যানাফেজ কি জিনিস আমরা কিন্তু সবাই জানি। যখন ক্রোমোজোমের যে ডায়াড ফরমেশনটা আমরা পাই, সেই ডায়াড ফরমেশনের যখন সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোমটা ডিভাইড করে যখন দুটো ক্রোমাটিড আস্তে আস্তে পোলের দিকে সরে যায়, এই স্টেজটাকে আমরা তখন বলি অ্যানাফেজ, তাই না? এইবারে ওভারঅল আমরা এটাকে অ্যানাফেজ বললেও এখানে দুটো ঘটনা ঘটে, ঠিক আছে? যেটাকে আমরা বলি অ্যানাফেজ এ আর একটাকে আমরা বলি অ্যানাফেজ বি। ঠিক আছে, দুটো ঘটনা কি জিনিস আমরা বলছি, দেখো। তাহলে অ্যানাফেজ এ এবং অ্যানাফেজ বি, এই দুটো ঘটনার একত্রিত রূপ কিন্তু হচ্ছে অ্যানাফেজ। ওকে, তাহলে অ্যানাফেজ এটা কি? অ্যানাফেজ এটা হচ্ছে অ্যানাফেজের, ধরুন অ্যানাফেজ চলাকালীন ক্রোমোজোমের সাথে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, তাই না? এই যে ডায়াড যে ক্রোমোজোমটা তোমার সামনে আছে, এই ক্রোমোজোমটার সাথে যে ঘটনাটা ঘটে সেটাকে আমরা তখন বলি অ্যানাফেজ এ। এবং মনে আছে আমরা পেয়েছিলাম মাইক্রোটিবিউল অর্গানাইজিং সেন্টার, তাই না? এমটিওসি, অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটাকে বলি সেন্ট্রোজোম, তাই না? যেটা কোষের দুটো পোলে অবস্থান করছে। তাহলে অ্যানাফেজ বিটা হচ্ছে অ্যানাফেজ চলাকালীন এই দুটো পোল কিভাবে একে অপরের থেকে দূরে সরে যায়, এটাও তো একটা ঘটনা। তাহলে অ্যানাফেজ চলাকালীন ক্রোমোজোমের সাথে যে সমস্ত ঘটনা ঘটছে সেটা হচ্ছে অ্যানাফেজ এ। আর অ্যানাফেজ চলাকালীন দুটো তোমার পোল, যেটাকে আমরা বলি দুটো সেন্ট্রোজোমে কিভাবে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, তাদের এই সেপারেশনটা, ক্রোমোজোম সেপারেশন তো হয়ে গেল অ্যানাফেজ এ, আর বাইপোল অর্থাৎ দুটো পোল, এই দুটো পোলের এই বাইপোলার সেপারেশনটাকে আমরা তখন বলবো অ্যানাফেজ বি। ওকে, তাহলে দেখো এখন আমরা যে পার্টিকুলার ছবিটা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যানাফেজ এ চলাকালীন, অর্থাৎ ক্রোমোজোমের সাথে কি কি ঘটনাগুলো ঘটে সেটা আমরা একবার দেখে নিই। দেখো, এইবারে এটুকু জেনে রাখবে যে অ্যানাফেজ চলাকালীন স্পিন্ডল ফাইবারগুলো কি করে, স্পিন্ডল ফাইবারগুলো কিন্তু ক্রোমোজোমকে টানাটানি করে, পুশ অ্যান্ড পুল করে, ক্রোমোজোমকে পুশ অ্যান্ড পুল করে। এইভাবে টানাটানি চলাকালীন একসময় এই সেপারেশনটা ঘটে যায়। ওকে, তাহলে আমরা এইভাবে এখানে যেটা ছবিটা এঁকেছি, এখানে আমরা দেখবো কিভাবে এই পার্টিকুলার যে তোমার প্রোটিনগুলো আছে, সেই প্রোটিনগুলো কিভাবে মাইক্রোটিবিউলের এই পুশ অ্যান্ড পুল অর্থাৎ ক্রোমোজোমের এই টানাটানিতে হেল্প করবে। ঠিক আছে, এখানে আমরা যে পার্টিকুলার প্রোটিনগুলোকে পাবো সেগুলোকে আমরা বলি মোটর প্রোটিন। কি বলি? মোটর প্রোটিন, তাই না? এখানে আমরা দু ধরনের মোটর প্রোটিন পাই, একটা হচ্ছে ডাইনিন আর একটা হচ্ছে কাইনেসিন। কাইনেসিন, যেখানে আমরা এই পার্টিকুলার টানাটানিতে এই পুশ অ্যান্ড পুল সিচুয়েশনে আমরা দু ধরনের কাইনিন নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে K13 আর একটা হচ্ছে K7। ওকে, বেশ, এই মোটর প্রোটিনে ঢোকার আগে মাইক্রোটিবিউলের একটা ঘটনা একটু বলে দিই। মাইক্রোটিবিউলের কিন্তু দুটো এন্ড থাকে,
তাই না? একটা হচ্ছে মাইনাস এন্ড, একটা হচ্ছে প্লাস এন্ড। ওকে, মাইনাস এন্ডটা সবসময় এমটি ওসির সাথে অ্যাটাচ থাকবে, এখানে কিন্তু কোনো রকমের কোনো কাণ্ড কারখানা ঘটবে না, এটা মাথাতে রাখবে। মাইক্রোটিবিউল বা স্পিন্ডল ফাইবারের যে মাইনাস এন্ডটা থাকে সেটা কিন্তু এমটি ওসির সাথে একদম অ্যাটাচ থাকবে। কোনো রকমের কোনো ফরমেশন বা মাইক্রোটিবিউল ভেঙে যাওয়া বা ডাইমার সেখান থেকে খুলে যাওয়া, ডাইমার যুক্ত হওয়া, এগুলো কিন্তু কখনোই মাইনাস এন্ডে হবে না। ঠিক আছে, যা ঘটনা ঘটলো, ডাইমার খুলে গিয়ে মাইক্রোটিবিউল ছোট হয়ে যাওয়া বা ডাইমার যুক্ত হয়ে মাইক্রোটিবিউল বড় হয়ে যাওয়া, এই সমস্ত ঘটনা কিন্তু ঘটবে প্লাস এন্ডে। এটা তো মাথাতে সেট করে নাও। সেট করে নিয়েছো? এইবারে দেখো শুরু করছি। এক্ষেত্রে আমরা যে পার্টিকুলার মুভমেন্টটা দেখাবো সেটা দেখাবো টুয়ার্ডস রাইট সাইড। রাইট সাইডের দিকে কি কি মুভমেন্ট, মানে কিভাবে মুভমেন্টটা ঘটে এবং রাইট সাইডে মুভের দরুন কিভাবে ক্রোমোজোমের এই সাইডটাতে কি ঘটনা ঘটে, ক্রোমোজোমের এই সাইডটাতে কি ঘটনা ঘটে, সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, এইবারে লেফট সাইড করলে পরে তখন টোটাল জিনিসটা উল্টে যাবে। এখানে যে ঘটনাগুলো ঘটছিল সেগুলো এখানে ঘটবে, এখানে ঘটনাগুলো এখানে ঘটবে। ঠিক আছে, ওটা আমি পরে বলে দিচ্ছি। তাহলে দেখো, ক্রোমোজোমকে এই পাশে ঠেলতে গেলে অর্থাৎ রাইট দিকে ঠেলতে গেলে, ডান দিকে ঠেলতে গেলে কি কি ঘটনা ঘটে এবং এখানে কোন কোন কাইনেসিন এবং কোন ডায়ানিন কি কি ঘটনা ঘটায়। দেখো প্রথমে দেখছি ডান দিকে ঠেলছি, আমি এখন ফোকাস করব এই দিকটাতে। ঠিক আছে, মনে রাখবে ডান দিকে চলাকালীন ক্রোমোজোমের এই দিকটা টোটালি ফোকাস করে পুলিং এ, অর্থাৎ ক্রোমোজোমকে টানতে হেল্প করবে। কি করে? দেখো এখানে আমরা পাচ্ছি ডায়ানিন। ডায়ানিন হচ্ছে একটা মোটর প্রোটিন, যেই প্রোটিনটা মাইক্রোটিবিউলকে মাইনাসের দিকে ঠেলে দেবে। তার মানে ডায়ানিন হচ্ছে মাইনাস এন ডিরেক্টেড প্রোটিন। ঠিক আছে, এটা হচ্ছে ডায়ানিন। তাহলে কি করবে? মাইক্রোটিবিউলকে মাইনাসের দিকে ঠেলবে, টানছে তো, পুলিং। তার মানে ডায়ানিন হচ্ছে এমন একটা প্রোটিন, মোটর প্রোটিন, যেটা বেসিক্যালি মাইনাসের দিকে মুভ করে, তাই না? তার জন্য আমরা বলছি নেগেটিভ এন্ড ডিরেক্টেড প্রোটিন। ঠিক আছে, মাইনাসের দিকে ঠেলছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে ডায়ানিন কি করছে? টোটাল মাইক্রোটিবিউলটাকে মাইনাস এন্ডের দিকে ঠেলছে। এবার কেন ঠেলছে তার উত্তর আমরা K13 এর কাছে পেয়ে যাবো। K13 ডিরেক্টলি কিন্তু কোনো মোটর প্রোটিন নয়, কিন্তু এটাকে আমরা যেহেতু কাইনেসিন বলছি তাই মোটর প্রোটিন হিসেবে আমরা গণ্য করছি। জাস্ট কাইনেসিনের কাজ হচ্ছে মাইক্রোটিবিউলটাকে ডিপোলারাইজ করা, অর্থাৎ মাইক্রোটিবিউলটাকে ভেঙে দেওয়া, ডাইমারগুলোকে আস্তে আস্তে খুলে নেওয়া, তাই না? তাহলে ভাবো এই মাইক্রোটিবিউল থেকে যদি আস্তে আস্তে ডাইমারগুলো খুলে যায়, তার মানে কি হচ্ছে? মাইক্রোটিবিউলটা ছোট হয়ে আসছে, হ্যাঁ কি না? তাহলে সেম জিনিস, ডায়ানিন মাইক্রোটিবিউলকে মাইনাস এন্ডের দিকে ঠেলছে। তার কারণ হচ্ছে এখানে পার্টিকুলার যে প্রোটোফিলামেন্টগুলো আছে সেই প্রোটোফিলামেন্টগুলো আস্তে আস্তে কনজেস্টেড হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, এবং যাতে একসাথে টোটাল তোমার প্রোটোফিলামেন্টগুলো যাতে না খুলে যায় তার জন্য ডায়ানিন কি করছে? এটাকে একটু চেপে ধরছে, এবং K13 কি করছে? আস্তে আস্তে এই পার্টিকুলার এন্ড থেকে তোমার ডাইমারগুলোকে খুলে নিচ্ছে। ফলে মাইক্রোটিবিউল যেটা সেটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসছে। ভালো করে বুঝবে, ডায়ানিন মাইক্রোটিবিউলকে ঠেলে ধরছে, K13 আস্তে আস্তে ডাইমারগুলোকে একটা এন্ড থেকে, কোন এন্ড থেকে? প্লাস এন্ড থেকে খুলে নিয়ে আসছে। ফলে কি হচ্ছে? এই যে পার্টিকুলার মাইক্রোটিবিউলটা সেটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে এবং ক্রোমোজোমটা আস্তে আস্তে রাইট এন্ডের দিকে মুভ করছে। বোঝা গেল? ভালো করে বুঝবে, ডায়ানিন ঠেলে ধরছে, K13 আস্তে আস্তে ডাইমারগুলোকে প্লাস এন্ড থেকে খুলে নিচ্ছে, মাইক্রোটিবিউল ছোট হচ্ছে, ক্রোমোজোমটা আস্তে আস্তে ডান দিকে মুভ করছে। তাহলে পুলিং পার্ট, যেটা পুলিং পার্ট, সেই পুলিং পার্টে আমরা দুটো বেসিক যে মোটর প্রোটিন তাদের ভূমিকা দেখলাম। একটা হচ্ছে মাইনাস এন্ড ডিরেক্টেড প্রোটিন, তাই মাইক্রোটিবিউলটাকে মাইনাস এন্ডের দিকে ঠেলে দিচ্ছে। K13 কি করছে? আস্তে আস্তে ডাইমারগুলোকে খুলে নিচ্ছে, মাইক্রোটিবিউল ছোট হয়ে যাচ্ছে, ক্রোমোজোমটা ডান দিকে মুভ করছে। তাহলে ক্রোমোজোমের পুলিং পার্টটা করছে ডান দিকে চলাকালীন, রাইট সাইড মুভমেন্টের দরুন, তখন কিন্তু এই পার্টিকুলার পোর্শনে এই পুলিং পার্ট ঘটনাটা ঘটছে। ওকে, তাহলে এই দিকে কি ঘটবে? এই দিকে কিন্তু ঘটবে পুশিং, অর্থাৎ এই দিকে ক্রোমোজোমটাকে ঠেলা হবে, এই দিকে টানা হচ্ছিল, এই দিকে ঠেলা হবে। ওকে, এবার তোমরা বলবে এখানে স্যার এখানে কি ডায়ানিন লেগে থাকে না? অবশ্যই লেগে থাকে। এখানে কি K13 লেগে থাকে না? অবশ্যই লেগে থাকে। কিন্তু
এই পুশিং এর সময় ডায়ানিন এবং K13 ইনঅ্যাক্টিভ থাকে, মনে থাকবে। তাহলে যখন পুলিং করছি তখন কিন্তু আমার K13 এবং ডায়ানিন অ্যাক্টিভ থাকছে, কিন্তু যখন আমি পুশ করব তখন কিন্তু ডায়ানিন এবং K13 ইনঅ্যাক্টিভ থাকবে। অর্থাৎ এক্ষেত্রে পুশিং এর ক্ষেত্রে এদের কোনো ভূমিকা নেই। তখন কে ভূমিকা গ্রহণ করে? তখন ভূমিকা গ্রহণ করে হচ্ছে কাইনেসিন 7, ঠিক আছে। K7 তখন পার্টিকুলার ভূমিকাটা গ্রহণ করে। এইটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট মোটর প্রোটিন। এবং যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এর কাজ হচ্ছে ডায়ানিনের ঠিক উল্টো। অর্থাৎ ডায়ানিন ছিল মাইক্রোটিবিউলকে মাইনাস এন্ডের দিকে ঠেলে দেওয়া প্রোটিন, আর কাইনেসিন 7 হচ্ছে মাইক্রোটিবিউলকে তোমার প্লাস এন্ডের দিকে ঠেলে দেওয়া প্রোটিন। অর্থাৎ মাইক্রোটিবিউলকে ডাইমার অ্যাটাচ, ধরো এত দূর ছিল, এখানে কাইনেসিন যুক্ত আছে কার সাথে? কাইনেটোকোরের সাথে। নিয়ে K7 আস্তে 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 ক্রোমোজোমকে সামনের দিকে ঠেলবে। এবার ঠেলার দরুন কি হবে? এই যে মাইক্রোটিবিউলটা বড় হবে, অর্থাৎ তখন ডাইমারগুলোকে এইভাবে অ্যাটাচ করে 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 মাইক্রোটিবিউলের লেন্থটাকে বড় করতে সাহায্য করছে K7। K13 কি করছিল? মাইক্রোটিবিউলগুলোকে ভাঙছিল। আর K7 কি করছে? মাইক্রোটিবিউলের প্লাস এন্ডে ডাইমারগুলোকে যুক্ত করে ওটাকে বড় করছে এবং ক্রোমোজোমটাকে অনবরত পুশ করে চলেছে। বোঝা গেল? তাহলে এইটা কিন্তু হচ্ছে K7, যেটা দেখো দেখেই বুঝতে পারছো K7 এর একটা এন্ড মাইক্রোটিবিউলের সাথে যুক্ত আছে, আর একটা এন্ড যুক্ত আছে কাইনেটোকোরের সাথে। ডাইনিনের ক্ষেত্রেও সেম ছিল। তো K7 কি করছে? K7 ক্রোমোজোমটাকে সামনের দিকে ঠেলছে এবং সঙ্গে সঙ্গে ডাইমারগুলোকে অ্যাটাচ করতে থাকছে মাইক্রোটিবিউলের সাথে এবং মাইক্রোটিবিউলের লেন্থটাকেও বাড়াচ্ছে। যদি লক্ষ্য করে দেখো, মাইক্রোটিবিউলের কোন এন্ডে যুক্ত হচ্ছে ডাইমারগুলো? প্লাস এন্ডে। তাহলে K7 মাইক্রোটিবিউলের প্লাস এন্ডে ডাইমারগুলোকে যুক্ত করে মাইক্রোটিবিউলের লেন্থ বাড়াচ্ছে এবং সেই সঙ্গে ক্রোমোজোমকে পুশ করে চলেছে কোন দিকে? ডান দিকে যাওয়ার জন্য, যেদিকে পুলিং হচ্ছে। তাহলে এইভাবে ক্রোমোজোমটাকে পুশ এবং পুল করতে মোটর প্রোটিনগুলো সাহায্য করছে। বোঝা গেল? এইবারে যদি এটা লেফট সাইডে যদি পুশ করে, যদি ক্রোমোজোমটার মুভমেন্ট যদি লেফট সাইডে হয় তখন কি হবে? মনে রাখবে তখনও কিন্তু সেম ঘটনা ঘটবে, কিন্তু উল্টো। তখন এই দিকে হবে পুলিং, ওই দিকে হবে পুশিং। বোঝা গেল? সেম ঘটনাটাই এই দিকে ঘটবে, এই দিকে ঘটনাটা এই দিকে ঘটবে। আমি জাস্ট একদিকে বোঝানোর জন্য বোঝালাম, ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার ঘটনা কিন্তু অ্যানাফেজ এ চলাকালীন ঘটছে কোথায়? ক্রোমোজোমের সাথে। ওকে, এরপরে আমরা দেখব যে ক্রোমোজোমের এই টানাটানির মধ্যে ক্রোমোজোমের সেপারেশনটা কোথায় ঘটছে। এখন বেসিক্যালি আমি যে পার্টিকুলার জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে ওই যে পুশ অ্যান্ড পুল সিচুয়েশন তোমরা দেখলে ডাইনিন এবং কাইনেসিনের ক্ষেত্রে। তো এই পুশ অ্যান্ড পুল সিচুয়েশনে কিভাবে ক্রোমাটিডগুলোর সেপারেশন ঘটছে দেখো। এক্ষেত্রে আমরা G2 ফেজে দেখিয়েছি দুটো ক্রোমাটিড তৈরি হলো এবং দুটো ক্রোমাটিডের মাঝখানে যে প্রোটিনটা বা যে এসএমসিটা কাজ করছে দুটোকে একসাথে রাখার জন্য, সেটা হচ্ছে কোহেসিন। দেখো, তার মানে যতক্ষণ কোহেসিনটা এই ক্রোমাটিডের মাঝখানে রয়েছে ততক্ষণ কিন্তু আমরা ক্রোমাটিড দুটোকে আলাদা করতে পারছি না, অর্থাৎ ক্রোমাটিডের যে সেপারেশন সেটা কিন্তু ঘটবে না। তাহলে আমাদের বেসিক যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে এই কোহেসিনটাকে আমরা কোনোভাবে এই দুটো ক্রোমাটিডের মাঝখান থেকে সরাতে হবে। তাহলে দেখো পুশ পুল কিন্তু চলছে এবং তার সাথে যে পার্টিকুলার ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে সেপারেশন অফ কোহেসিন, এবং যার জন্য ক্রোমোজোমগুলো কিন্তু সেপারেট হয়ে যাবে, ক্রোমাটিডগুলো সেপারেট হয়ে যাবে। দেখো কি হচ্ছে। তো আমরা জানি এক্ষেত্রে আমার কাছে একটা কমপ্লেক্স থাকে যার নাম হচ্ছে অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্স, এপিসি, তাই না? এপিসি যেটাকে আমরা বলি অ্যানাফেজ প্রোমোটিং কমপ্লেক্স, যেটা বেসিক্যালি অ্যানাফেজকে ঘটতে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে দেখো, এটা এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এই এপিসিটা এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। একে অ্যাক্টিভ করতে গেলে এর সাথে CDC20 কে যুক্ত হতে হবে। দেখো CDC20 যুক্ত হয়ে গেল, অর্থাৎ এক্ষেত্রে এই এপিসিটা এখন কিন্তু হচ্ছে অ্যাক্টিভ। ওকে, তাহলে এপিসির সাথে যখন CDC20 যুক্ত হয়ে গেল তখন কিন্তু এপিসির অ্যাক্টিভেশন হয়ে গেল, এপিসি অ্যাক্টিভ হয়ে গেছে। এই অ্যাক্টিভ এপিসি সবার আগে কি করে? সবার আগে এখানে আমরা আরেকটা কমপ্লেক্স দেখতে পাচ্ছি,
এটাও কিন্তু ওয়ান টাইপ অফ এনজাইম বলো বা প্রোটিন বলো, এর একটা কমপ্লেক্স। এটা কি, এখানে এই লাল স্ফিয়ার গোলটাকে আমরা বলি সেকুরিন। কি বলি? সেকুরিন। এবং এইটাকে আমরা বলি সেপারেজ। এটাকে আমরা বলি সেপারেজ। তাহলে যতক্ষণ সেপারেজ সেকুরিনের সাথে যুক্ত হয়ে থাকে ততক্ষণ কিন্তু সেপারেজ ইনঅ্যাক্টিভ হয়ে থাকে। কি বললাম? যতক্ষণ সেপারেজ সেকুরিনের সাথে যুক্ত থাকবে ততক্ষণ কিন্তু সেপারেজ ইনঅ্যাক্টিভ, সেপারেজ কোনো কাজ করার ক্ষমতা তার নেই। কিন্তু এই অ্যাক্টিভ এপিসিটা কি করে? এই অ্যাক্টিভ এপিসিটা সেপারেজ থেকে সেকুরিনটাকে বাদ দিয়ে দেয়। তাহলে এখন যে সেপারেজটা আমার কাছে রয়েছে এই সেপারেজটা কিন্তু হচ্ছে অ্যাক্টিভ, তাই না? তাহলে যেই সেপারেজ সেকুরিন কমপ্লেক্স থেকে সেকুরিনটা ডিটাচ হয়ে যাচ্ছে তখন কিন্তু সেপারেজ আমার কাছে অ্যাক্টিভ। তখন সেপারেজ কি করে? তখন সেপারেজ অ্যানাফেজ চলাকালীন দুটো ক্রোমাটিডের মাঝখানে যে কোহেসিং প্রোটিনটা ছিল, যে এসএমসিটা ছিল, তাই না, সেই এসএমসিটাকে সেপারেজ, তাই না, নাম শুনে বুঝতে পারবে, সেপারেজ। তার মানে এই সেপারেজ অ্যাক্টিভ সেপারেজ, শুধু সেপারেজ নয়, অ্যাক্টিভ সেপারেজ কে অ্যাক্টিভ করলো? অ্যাক্টিভ এপিসি সেপারেজ থেকে সেকুরিনটাকে বাদ দিয়ে সেপারেজকে অ্যাক্টিভ করলো। এবং এই অ্যাক্টিভ সেপারেজ কি করে? ওই টানাটানির দরুন, ওই পুশ অ্যান্ড পুল সিচুয়েশনের দরুন দুটো ক্রোমাটিডের মাঝখানে যে কোহেসিনটা ছিল সেই কোহেসিনটাকে ও রিমুভ করে দেয়। এবং বাই দ্যাট টাইম, এবং সেই টাইমে কি হচ্ছে? সেই টাইমে দুটো ক্রোমাটিড ওই পুশ পুল সিচুয়েশনের দরুন কোহেসিন মাঝখানে নেই, দুটো আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে? অর্থাৎ ওই যে অ্যানাফেজিক মুভমেন্ট, সেই অ্যানাফেজিক মুভমেন্টটা কিন্তু ঘটছে। কে ঘটাচ্ছে? সেপারেজ এই এনজাইমটা ঘটাচ্ছে, বা এটাকে কোথাও কোথাও সেপারিনও বলা হয়, তাই না? এই সেপারেজ বা সেপারিন এই এনজাইমটা কোহেসিনটাকে দুটো ক্রোমাটিডের মাঝখান থেকে রিমুভ করে দেওয়ার কারণে এই ক্রোমাটিড দুটোর সেপারেশন হচ্ছে এবং তারা আস্তে আস্তে পোলের দিকে মুভ করছে। এবার দেখো, এই ঘটনাটাকেও কিন্তু আমরা অ্যানাফেজ এর মধ্যেই ফেলতে পারি, কারণ এই ঘটনাটা কিন্তু ক্রোমোজোমের সাথেই ঘটছে, তাই না? তাহলে ক্রোমোজোমের সেপারেশন হয়ে গেল, কিন্তু ক্রোমোজোমটাকে বা ক্রোমাটিডের সেপারেশন আমার কাছে কমপ্লিট, কিন্তু এই ক্রোমাটিডটাকে এবার আস্তে আস্তে পোলের দিকে মুভ করাতে হবে, তাই না? এই পোলের দিকে মুভমেন্টটাই তখন আমরা কোথায় দেখতে পাবো? অ্যানাফেজ বি তে দেখতে পাবো। তো চলো এবারে আমরা অ্যানাফেজ বিটাকে খুব ছোট্ট করে আমরা দিয়ে নিই। তো এবার বেসিক্যালি আমরা যে পার্টিকুলার পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানাফেজ বি। অর্থাৎ অ্যানাফেজ বি আমি বলেছিলাম সেক্ষেত্রে ক্রোমোজোমের ওপর আমাদের কোনো নজর থাকবে না, সেখানে আমাদের নজর থাকবে কার উপর? সেখানে আমাদের নজর থাকবে কিন্তু দুটো এমটিওসি, তাই না? অর্থাৎ সেন্ট্রোজোমের উপর, দুটো পোলের উপর আমাদের নজর থাকবে। দুটো পোল কিভাবে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, তাই না? যার ফলে কি হবে? সেলটা স্ট্রেচ হবে, তাহলে সেটাও কিন্তু আমাদের ডিভিশনে একটা হেল্প করছে, তাই না? তাহলে এইবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানাফেজ বি, সেটা হচ্ছে অ্যানাফেজ বি, তাই না? অ্যানাফেজ বি এর ক্ষেত্রে আমাদের টোটাল ফোকাস থাকবে কিন্তু এই সেন্ট্রোজোম বা পোলগুলোর উপর। ওকে, বেশ। অ্যানাফেজ বি তে ঢোকার আগে আমি একটুখানি স্পিন্ডল ফাইবার কত রকমের হয়, স্পিন্ডল ফাইবার যে কত রকমের হয় সেইগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো এখানে আমরা তিন ধরনের ফাইবার দেখতে পাচ্ছি, 1, 2 এবং 3, তাই না? 1 নম্বর ফাইবারটা দেখো কোনো রকম কোনো ক্রোমোজোমের সাথে অ্যাটাচ নেই, তাই না? দুটো পোলের মাঝখানে অবস্থান করছে, তাই এই ধরনের ফাইবারগুলোকে আমরা বলবো ইন্টার পোলার ফাইবার, তাই না? এই অ্যানাফেজ বি তে ইন্টারপোলার ফাইবারগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, আমরা আসবো। তাহলে এই পার্টিকুলার স্পিন্ডল ফাইবারগুলো যেগুলো কোনো রকম কোনো ক্রোমোজোমের সাথে অ্যাটাচ নেই সেই ধরনের পার্টিকুলার ফাইবারগুলোকে আমরা বলছি ইন্টারপোলার ফাইবার। ওকে, যেটা ক্রোমোজোমের সাথে অ্যাটাচ সেটাকে আমরা তখন বলবো ক্রোমোজোমাল ফাইবার, তাই না? একটু আগে আমরা যখন ওই পুশ অ্যান্ড পুলটা দেখছিলাম ক্রোমোজোমের, সেই পুশ অ্যান্ড পুল মুভমেন্টটা কিন্তু টোটালি রেসপন্সিবল এই ক্রোমোজোমাল ফাইবারগুলো, পুশ অ্যান্ড পুলের জন্য ক্রোমোজোমের। তাই বলতেই পারি আমরা যে অ্যানাফেজ এ যে মুভমেন্টটা বা এ যে স্টেজটা
সেটা কিন্তু ঘটাচ্ছে এই ক্রোমোজোমাল ফাইবারগুলো। ওকে, এবং আরেকটা ফাইবার যেটা কিন্তু ক্রোমোজোমাল এবং ইন্টারপোলার ফাইবারের ঠিক বিপরীত দিকে সৃষ্টি হয়েছে, তাই না? সেই পার্টিকুলার ফাইবারগুলোকে আমরা বলি অ্যাস্ট্রাল ফাইবার। সেইগুলোকে আমরা বলি অ্যাস্ট্রাল ফাইবার। মনে থাকবে? তাহলে এই তিন ধরনের ফাইবার কিন্তু আমরা পাচ্ছি, ইন্টারপোলার, ক্রোমোজোমাল এবং অ্যাস্ট্রাল। এবার মাইনাস প্লাসটা একবার দেখে নিই। যদি ভালো করে লক্ষ্য করো, এমটিওসি সবসময় হচ্ছে মাইনাস এন, এমটিওসি সবসময় হচ্ছে মাইনাস এন, তাই না? তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস, এটা তো সবসময় মাইনাস, তাই না? এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এক্ষেত্রে এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা তো প্লাস হয়ে গেল। বোঝা গেল? এমটিওসি সবসময় হচ্ছে মাইনাস। তাহলে অ্যাস্ট্রাল গুলোর ক্ষেত্রে কি হবে? এই দিকটা হচ্ছে মাইনাস এবং এই দিকটা সবকটা হচ্ছে প্লাস, এই দিকটা সবকটা হচ্ছে প্লাস। এবং ভালো করে লক্ষ্য করে দেখো, এটা একটু রিমাইন্ড করে দিই যে এক্ষেত্রে এই পাশে কারা রয়েছে, এই পাশে কিন্তু সেল মেমব্রেন রয়েছে, এই পাশে কিন্তু সেল মেমব্রেন রয়েছে। তাহলে এটা কিন্তু মাথাতে থাকবে। এইবারে এইখানে কি ঘটনাগুলো ঘটে দুটো জায়গাতে আমরা ফোকাস করব। একটা হচ্ছে এইখানে, এই পার্টিকুলার জায়গায়, অর্থাৎ এইখানে একটা মাইক্রোটিবিউল আর এইখানে একটা মাইক্রোটিবিউল এইভাবে অবস্থান করছে, তাহলে একে অপরের উপরে ওভারল্যাপ করে অবস্থান করছে। তাহলে এইটা হচ্ছে এদের প্লাস এন, এটা প্লাস এন, এটা হচ্ছে মাইনাস এন, এটা হচ্ছে মাইনাস এন। তাহলে এইটার উপর আমরা ফোকাস করব, আর ফোকাস করব এইখানে, অর্থাৎ সেল মেমব্রেন এবং এইখানে একটা আমাদের মাইক্রোটিবিউল রয়েছে, এইদিকে মাইনাস এন, এইদিকে প্লাস এন, এটা সেল মেমব্রেন। এই দুটো জায়গাতে আমরা ফোকাস করব অ্যানাফেজ বি এর ক্ষেত্রে। দেখো কি হয়, ঠিক আছে? তাহলে দেখো দুটো ইন্টারপোলার ফাইবারের মধ্যে আমরা একটা মোটর প্রোটিন পাই যার নাম হচ্ছে K5, যার নাম হচ্ছে K5 অর্থাৎ কাইনেসিন 5। এ কি করে? এই দুটো ইন্টারপোলার ফাইবারের মধ্যে একটা পাওয়ার স্ট্রোক জেনারেট করে। পাওয়ার স্ট্রোক কি জেনারেট করে? পাওয়ার স্ট্রোক জেনারেট করে যাতে এই দুটো ইন্টারপোলার ফাইবারটা আস্তে আস্তে দূরে সরে যায়, এই মুভমেন্টটা যাতে ঘটে। অর্থাৎ এই দুটো ইন্টারপোলার ফাইবারের মাঝখানে যে K5 প্রোটিনটা বা কাইনেসিন 5 প্রোটিনটা আছে, তারা কি করে? একটা পাওয়ার স্ট্রোক জেনারেট করে, যার জন্য এই পার্টিকুলার পোল মানে ফাইবার দুটো একে অপরের থেকে এইভাবে দূরে সরে যেতে চায়, এইভাবে দূরে সরে যায়। তাহলে এইভাবে যদি দূরে সরে যায়, তার মানে এদের সাথে যুক্ত থাকা দুটো পোলারও কিন্তু একে অপরের থেকে দূরে সরে যাবে। তাহলে এটা একটা ঘটনা যে ওই যে পার্টিকুলার ইন্টারপোলার ফাইবার, এই ইন্টারপোলার ফাইবারের মাঝখানে একটা প্রোটিন আমরা পাচ্ছি যাকে আমরা বলছি K5 প্রোটিন। সেই প্রোটিনটা একটা পাওয়ার স্ট্রোক জেনারেট করে, যার ফলে দুটো ইন্টারপোলার ফাইবার একে অপরের থেকে দূরে সরে যায়, যার ফলে এরা তো সেন্ট্রোজোমের সাথে যুক্ত আছে। তাহলে এরা যদি দূরে সরে যায়, তার মানে এই পোল দুটো কিন্তু একে অপরের থেকে দূরে সরে যাবে। তাহলে এটা হচ্ছে একটা ঘটনা। আর একটা ঘটনা কি? আর একটা ঘটনা হচ্ছে এই পার্টিকুলার পয়েন্টে সেল মেমব্রেনের সাথে আর একটা প্রোটিন লেগে থাকে যেটা হচ্ছে ডাইনিন, যেটা হচ্ছে ডাইনিন, তাই না? ডাইনিন এ কি করে? এ কিন্তু তার মানে এই পাশে একটা, এইখানে একটা ডাইনিন লেগে থাকবে আর এইখানে একটা ডাইনিন লেগে থাকবে, তাই না? এটাই বলা হলো। তাহলে এইখানে একটা ডাইনিন লেগে আছে, এইখানে একটা ডাইনিন লেগে আছে সেল মেমব্রেনের সাথে। এই ডাইনিনটা কি করে? এই ডাইনিনটা কিন্তু আস্তে আস্তে এই মানে এই অ্যাস্ট্রাল ফাইবারগুলোকে নিজের দিকে টানে। তাহলে নিজের দিকে যদি টানবে, তাহলে পরেও কিন্তু আস্তে আস্তে আমরা দেখবো সেন্ট্রোজোম দুটো দুদিকে সরে যাচ্ছে। তাহলে এখানেও কিন্তু তখন আমাদের এই পোল দুটো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, তাহলে সেলটা একটা স্ট্রেচ হচ্ছে। তাহলে এটাই হচ্ছে অ্যানাফেজ বি। অর্থাৎ এক্ষেত্রে K5 এবং এই ডায়ানিন প্রোটিনটা, যেটা বেসিক্যালি সেল মেমব্রেন এবং অ্যাস্ট্রাল ফাইবারের সাথে লেগে আছে, এরা টানছে অ্যাস্ট্রাল ফাইবারকে। অ্যাস্ট্রাল ফাইবারকে তারা টানার দরুন পোল দুটো কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আবার K5 দুটো ইন্টারপোলার ফাইবারকেও কিন্তু আস্তে আস্তে কি করছে? দূরে ঠেলে দিচ্ছে পাওয়ার স্ট্রোকের দরুন, এবং সেই দরুনে দুটো সেন্ট্রোজোমও কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তাহলে এই যে দুটো সেন্ট্রোজোম আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, তাদের এই যে সেপারেশন, এইটাকে আমরা তখন বলি অ্যানাফেজ বি। তাহলে বোঝা গেল? তাহলে দেখো অ্যানাফেজ এ চলাকালীন ক্রোমাটিড গুলো সেপারেট হলো, পুশ পুল সিচুয়েশন প্লাস সেপারেস
কোহেসিনটাকে ডিজলভ করলো, ক্রোমাটিডগুলো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে সেখানে অর্থাৎ অ্যানাফেজ এ তে আমরা দেখলাম ক্রোমাটিডের সেপারেশন হচ্ছে, আর অ্যানাফেজ বি চলাকালীন আমরা দেখলাম যে সেন্ট্রোজোমগুলো একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে এই দুটো ঘটনা অর্থাৎ অ্যানাফেজ এ এবং অ্যানাফেজ বি, এই দুটো ঘটনা কিন্তু একসাথে এই টোটাল ক্রোমোজোমের সেপারেশন এবং যে অ্যানাফেজিক তোমার মুভমেন্ট এটাকে ঘটাচ্ছে। ওকে, তাহলে এইটাই ছিল আজকে আমার বেসিক বোঝানোর জিনিস, যে অ্যানাফেজ এই পার্টিকুলার জায়গাটাতে ঘটেটা কি, অ্যানাফেজিক মুভমেন্টটা কিভাবে ঘটে, অ্যানাফেজিক যে মুভমেন্ট বা চলন সেখানে কোন কোন প্রোটিনের কি কি ভূমিকা, সেখানে কি কি ঘটনা ঘটে, বা আমরা এই যে ইন্টারপোলার যে ফাইবারগুলোকে দেখলাম, অনেকেই ভাবে যে এটার কোনো কাজ নেই, তাই না? কিন্তু এটার একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা দেখতে পেলাম কখন, অ্যানাফেজ বিতে। তাহলে এই পার্টিকুলার ঘটনাগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে জানতে হবে, সেগুলো আমরা বললাম আজকে এখানে। তো ভিডিওটা থরলি দেখার কোনো দরকার নেই, অবশ্যই রিপ্লে করে করে দেখবে, যে জায়গাটা বুঝতে পারবে সেটা আরেকবার প্লে করে দেখবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অ্যানাফেজিক মুভমেন্ট সম্বন্ধে, যেটা আমাদের বেসিক ঘটনা, সেই ঘটনাগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। আগামী দিনে আরও ভিডিও দিয়ে আমি তোমাদের এই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, এবং অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।